কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো আমাদের পাশের রাজ্য বিহারের রাজগীর। এখানে একদিকে আপনি যেমন পেয়ে যাবেন ঐতিহাসিক জায়গার হাতছানি, অন্যদিকে থাকছে রোমাঞ্চে ভরা এক জায়গার হাতছানি। একদিকে গৌতম বুদ্ধ, বিম্বিসার, অশোক, অন্যদিকে থাকছে একদম প্রকৃতির সৌন্দর্যে ভরপুর চারিদিকে পাহাড়, লেক এবং আরও কত কী। চলুন আজকে আমরা আলোচনা করি রাজগীর নিয়ে। রাজগীরে যাবেন কিভাবে? প্রথমে এই প্রশ্ন। রাজগীর থেকে গয়া, আমাদের হাওড়া থেকে রাজগীর পর্যন্ত যাওয়ার খুব বেশি ট্রেন নেই, যাওয়া আছে সেটা একদম অড টাইম, তা ওখানে না যাওয়াই ভালো। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা করতে হবে, হাওড়া থেকে গয়ার অনেক ট্রেন আছে। হাওড়া থেকে সন্ধে 8টা-9টার সময় করে গয়ার কোনো ট্রেনের টিকিট কেটে ফেলুন। স্লিপারের ভাড়া মাত্র 350 টাকা মাথা পিছু, এবং চলে আসুন গয়া স্টেশনে। ওখান থেকে এসে আপনারা বাইরে পেয়ে যাবেন অনেক টোটো, অটো, বাসের অপশান। তো সেইখান থেকে মাথা পিছু খুব জোর হলে 200 টাকা বা 150 টাকা দিয়ে চলে আসুন 1.5 ঘন্টার ডিস্টেন্সে অবস্থিত রাজগীর। সেখানে গিয়ে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোটেল। সেখানে রাজগীরের বাস স্ট্যান্ডের সামনেই আপনারা মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যেই হোটেল পেয়ে যাবে। আমরা যেটাই ছিলাম অনেক অনেক কম খরচায় এবং অনেক ভালো সার্ভিস ছিল সেখানে। আমরা মাত্র 800 টাকা ভাড়া দিচ্ছিলাম, কিন্তু সেখানে সুন্দর অ্যাটাচ বাথরুম, তার সঙ্গে গিজারের ব্যবস্থা, নিচে জলের জন্য আলাদা পিউরিফায়ারের ব্যবস্থা, সব রকম সুবিধা আপনারা পাবেন। এবং কারেন্ট না থাকলে জেনারেটারের ব্যবস্থা, কারণ একদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত্রের দিকে কারেন্ট ছিল না, সব সময় জেনারেটর চলেছে। তো সেই দিক থেকেও আপনি নিশ্চিত থাকতে পারেন। খাওয়া দাওয়া মাত্র 60 টাকা থেকে এখানে নিরামিষ থালি চালু হয়ে যাচ্ছে। আমাদের বাঙালিদের মতো পুরোপুরি সম্পূর্ণ খাওয়া দাওয়া। আর গ্যাস সমস্যা এখন ওখানে কোনো এফেক্ট ফেলেনি, কারণ ওখানে বেশিরভাগটাই গ্যাস ছাড়াই রান্না হচ্ছে। কয়লা বা অন্য কোনোভাবে রান্না হচ্ছে, কিন্তু গ্যাসে রান্না খুব কমই হচ্ছে, ফলে আপনাদের কোনো সমস্যা নেই। এবং ওখানে গিয়ে আপনারা সাইট সিন করবেন, তার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা সবচেয়ে ভালো যেটা হবে, অনেক গাড়ি আছে, টোটো আছে, অটো আছে, পাবেন, কিন্তু আমার সাজেস্ট এটা থাকবে কি আপনারা টাঙায় করে যান। অর্থাৎ একটা ঘোড়াতে কিভাবে একটা গাড়ি টানছে, 8-9জনকে টানছে, সেটার একটা আলাদা আনন্দ, এবং সেটা করে যেতে পারলে আপনারা আপনাদের এই ট্যুরের আনন্দটা অনেক বেশি করে নিতে পারবেন। মাথা পিছু মাত্র 200 টাকা করে ভাড়া নেবে। 10টা সাইট সিন জায়গা, 10টা পয়েন্ট ওরা ঘুরিয়ে দেবে। আমার মনে হয় টাকাটা অনেকটাই কম। এবং রাজগীরের টোটাল ট্যুরের খরচা 3 দিন থাকলে আপনাদের মাত্র মাথা পিছু 4,500 টাকা করে হবে। এটা আহামরি কিছু নয় বর্তমান বাজারে। তাই আপনারা ওখানে অবশ্যই যান এবং আনন্দ নিয়ে আসুন। অনেক জায়গায় তো গিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, অনেক খরচ করেছেন, কিন্তু যান একবার রাজগীরে, দেখে আসুন। এবং তার সঙ্গে গয়া বুদ্ধগয়া তো থাকছেই, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজগীর এবং তার আশেপাশের দর্শনীয় স্থান, দর্শনীয় স্থান। তো আমরা প্রথমেই যেটা চলে গিয়েছিলাম ঘোড়ায় করে, টাঙায় করে স্বর্ণ ভাণ্ডার, বিম্বিসারের স্বর্ণ ভাণ্ডারে চলে গিয়েছিলাম। অসাধারণ জায়গা। শোনা যায় যে বিম্বিসারের বা মৌর্য বা তার আগে যারা হর্ষঙ্গ বংশের রাজারা ছিল, এখানেই নাকি তাদের স্বর্ণ ভাণ্ডার লুকিয়ে রেখেছিল। এবং সেই জায়গাটা সত্যি আজও সেই ঐতিহাসিক ঘটনাগুলোকে আমাদের মনে করিয়ে দিচ্ছে। একজন ইতিহাসের স্টুডেন্ট হিসাবে সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে যেগুলো বইয়ে পড়ে এসেছি এতদিন, সেগুলো নিজের চোখে দেখছি এবং আলাদাই একটা ফিলিংস তৈরি হচ্ছে। আশা করছি ইতিহাসের হাতছানিতে আপনাদেরও সেই রকম ফিলিংসই তৈরি হবে। ওখানে কিছুটা সময় কাটানোর পরেই আমরা চলে গিয়েছিলাম আরও একটা ঐতিহাসিক স্থান, যেখানে ভীম যুদ্ধ করেছিল সেই জায়গাটা। এবং এইখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজগীর শহরটা 5 দিক থেকে বা 4 দিক থেকে পুরো একদম পাহাড়ে ঘেরা। তার জন্যই না মগধ বলুন বা তার আগে যারা শাসন করেছে, তারা এই জায়গাটাকে বেছে নিয়েছিল তাদের রাজধানী হিসাবে, কারণ পুরোটাই সেফ জায়গা। আপনি চারদিক থেকে কেউ অ্যাটাক করতেই পারবে না, এত সুন্দর পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা। অর্থাৎ এরা অন্যদের
অ্যাটাক করতে পারবে। ষোড়শ মহাজন পদ বললে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মগধকে কেন্দ্র করে, যেটা বর্তমানে বিহার এবং রাজগীর অবস্থিত, মগধকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য উৎপত্তি ঘটে এবং সেটার ইতিহাস আপনারা জানলে বুঝতে পারবেন এবং সেই ইতিহাস আমি নিজের চোখে দেখছি। এটা সত্যিই একটা আলাদা আনন্দদায়ক এবং আশেপাশের পাহাড়, আশেপাশের জঙ্গলের মধ্য দিয়ে যে ডাঙায় করে যাওয়া, সত্যি প্রতিটা জিনিস আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। কী হলো? এরপর আমরা চলে এসেছিলাম আরও একটা সাইট সিন, যেটার নাম হচ্ছে মনিয়ার মঠ। এখানে বিশ্বাস করে এই জায়গাটা অত্যন্ত পবিত্র এবং এখানটার দর্শন করলে ওদিক দিয়ে চলে যাও, যে যার নিজের মনে যা কামনা করে সেটা অবশ্যই ফলে, অর্থাৎ সেটা সত্যি বলে প্রমাণিত হয়। তো এই জায়গাটাও আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম। তারপর আস্তে আস্তে চলে গেলাম আমাদের পরের স্পটের দিকে। আশেপাশের জায়গাটাও বেশ সুন্দর, কয়েকটা ছবি তুললাম যারা আমরা গিয়েছিলাম। আমরা মোট 3টে ফ্যামিলি গিয়েছিলাম এবং যথেষ্ট ভালো জায়গা। কয়েকটা ছবি তোলার পর আমরা আবার বেরিয়ে গেলাম। এরপর আমরা যাচ্ছি বিশ্ব শান্তি স্তূপের দিকে, যেখানে যেতে গেলে অবশ্যই তোমাদের চাপতে হবে সেই রোমাঞ্চে ভরা রোপওয়েতে, যেটা বেশ কিছুটা দূরে অবস্থিত, পুরোপুরি পাহাড়ের উপরে অবস্থিত বিশ্ব শান্তি স্তূপ। অনেকটা সময় রোপওয়ে করে যেতে হবে। মাথা পিছু টিকিট ভাড়া মাত্র 120 টাকা এবং আশেপাশের সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে তোমরা আস্তে আস্তে পৌঁছে যাবে তোমাদের সেই কাঙ্ক্ষিত পথ বিশ্ব শান্তি স্তূপে। বেশ কিছুটা সময় তোমরা রোপওয়েতে চাপতে পারবে এবং এনজয় করতে পারবে। রোমাঞ্চ তো তোমাদের মনে জাগবেই জাগবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আশেপাশের অঞ্চল কত উঁচু দিয়ে যাচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে, উঁচু পাহাড়ের দিকে, সেটা দেখবে আর বুঝতে পারবে যে ব্যাপারটা কতটা আনন্দে ভরা। একটা রোপওয়ে যে আছে সেখানে 8 জন বসার সিট রয়েছে। আমরা 3টে ফ্যামিলি মানে 6 জন আর 2টো বাচ্চা ছিলাম। তো যাই হোক, তোমরা গেলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর, কতটা মোহময়। তোমাদের মুখ থেকে ওয়াও শব্দটা বেরোবেই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। রোপওয়ে করে আমরা পৌঁছে গিয়ে এলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা বিশ্ব শান্তি স্তূপ, যেখানে গৌতম বুদ্ধের জীবনের যে 4টি অবস্থা এই মন্দিরের চারধারে সেটাই দেখানো হয়েছে। আশেপাশের অঞ্চলটা এতটাই সুন্দর, এতটাই দৃশ্যনন্দন যেটা না দেখলে বোঝা যাবে না। পাহাড়ের উঁচু থেকে নিচের জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আর তার সঙ্গে এই সাদা পাথরের তৈরি মন্দিরটা জাস্ট মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে মন্দিরটার সৌন্দর্য কতটা। সকলকে একটাই অনুরোধ যে একবার অন্তত এই জায়গাটায় আসুন, এই সুন্দর জায়গাটা নিজের চোখে দেখে নিজের চোখকে শান্তি দিন, নিজের মনকে শান্তি দিন। আপনাদের ভালো লাগবেই। টাকা পয়সা তো অনেক থাকবে, কিন্তু এই সুন্দর জায়গাগুলো নিজের চোখে দেখার আনন্দটা আপনারা হয়তো পাবেন না। তাই আসুন, অতি অল্প খরচে ঘুরে যান এই সুন্দর প্রকৃতির কোলে অবস্থিত বিশ্ব শান্তি স্তূপে, যেটা বুদ্ধের জীবনের 4টি অবস্থাকে ব্যাখ্যা করছে। এখানে আসলে আপনাদের সত্যি মনটা শান্তিতে ভরে যাবে। এই জন্যই হয়তো এটার নাম বিশ্ব শান্তি স্তূপ। একবার হলেও আসুন। তো এর পরবর্তীকালে আমরা এই জায়গাটার আশেপাশের জায়গাগুলো দেখলাম এবং যার সৌন্দর্য বর্ণনাতীত। এ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর জায়গা। কিছুটা দূরেই এর মেন মন্দিরটা রয়েছে, এই সেই মন্দিরটা। ভেতরে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তারপর আমরা আবার এরপর আমি আস্তে আস্তে ওই জায়গাটার পাশের যে সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করলাম। তারপর আমরা আবার ফিরে আসছি বিশ্ব শান্তি স্তূপ থেকে নিচের দিকে। নিচে নামার যে সৌন্দর্য, যে রোমাঞ্চ,
সেটাও অনেক ভয়ানক এবং সত্যি আপনাদের মনে অনেক ভয় ধরিয়ে দেবে। উপর থেকে কিভাবে রোপওয়েগুলো নিচে দিয়ে নেমে যাচ্ছে। কতটা ঢালু, কতটা নিচে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের এই জায়গাগুলো আনন্দ দেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাইরে গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের এরকম একটা মূর্তিও করা ছিল। তারপর আমরা টাঙা ছেড়ে বেরিয়ে গেলাম ঘোড়াকাটরা লেকের দিকে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই ঘোড়াঘাটটা লেকে কিন্তু ঘোড়ার গাড়ি অ্যালাউ নেই। এদের এখানে আলাদা রকম একটা ব্যবসা চলে যে ঘোড়াঘাটটা লেকে যেতে গেলে এখানকারই টোটো ভাড়া করতে হবে এবং মাথাপিছু এখানে ১০০ টাকা নেবে। তবে ১০০ টাকা নিক, গেলে বুঝতে পারবেন যে জায়গাটার সৌন্দর্য কতটা। জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা এবং শুনশান রাস্তা, যেখানে সেভাবে কোনো গাড়ি ঘোড়া নেই, সেভাবে কোনো মানুষের উৎপাত নেই, সেভাবে কোনো বাড়ি নেই। আপনি নিজের মতো করে চলছেন এবং তারপরেই পাহাড়ের নিচে একটা লেক এবং তার থেকেও বড় কথা এই লেকের মাঝখানে গৌতম বুদ্ধের অসাধারণ একটা মূর্তি রয়েছে এবং অনেক বড় মূর্তি সেটা। লেকের মাঝখানে কিভাবে এই মূর্তি তৈরি করলো, কারাই বা করলো, সত্যি তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এত সুন্দর একটা বড় মূর্তি একদম জলের মাঝখানে এরা তৈরি করলো কিভাবে। দেখলে আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। এরপরে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম অন্যান্য দেশ থেকে, সম্ভবত নেপাল থেকে বেশ কিছু বৌদ্ধ ভিক্ষু গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে আসছে, সেই ভিডিও ওরা তুলে ধরেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম আর একটা বৌদ্ধ মন্দিরে, যেখানে বাইরে একটা বৌদ্ধ মূর্তি করা ছিল এবং ভিতরের মন্দিরটা যথেষ্ট ভালো ছিল, যেখানে একজন বসে সব সময় একটা ঢাকের আওয়াজ করে চলেছিল। সেই সাউন্ড সত্যি মনোমুগ্ধকর, তেমনই শ্রুতিগোচর, এত সুন্দর লাগছিল। এখানে আরেকটা মন্দিরেও আমরা চলে গিয়েছিলাম, বুদ্ধের মন্দির। এই ভিতরটা এরকম, ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও যা হোক করে তুলে নিয়েছিলাম। আপনাদের আরও একবার ঘোড়াঘাটটা লেকের সৌন্দর্যটা দেখাই। দেখুন কত সুন্দর জায়গা, যেখানে চারিদিকে পাহাড়, মাঝখানে একটা লেক, তার লেকের ওপরে আবার রয়েছে সুন্দর বৌদ্ধ মূর্তি। এত সুন্দর দৃশ্য এটা, এটা আপনারা যদি মিস করে যান তাহলে মনে হবে জীবনে কিছু একটা মিস করে গেলেন। এই ঘোড়াঘাটটা লেকের সৌন্দর্য, এখানে বোটিং করার যে আনন্দ সেটা অসাধারণ। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা শিখ গুরুদুয়ারে। এখানে ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে কিছু ছবি তুলে দেখেছিলাম। তারপর বাড়ি ফেরার পালা। আবার নেক্সট দিন আমরা বেরিয়েছি, সেই ভিডিও পরেরটাতে আসছে। ধন্যবাদ।